দর্শক, এই মুহূর্তে ঠাকুরগাঁয় নির্বাচনী প্রচারণায় কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত হচ্ছি সেখানে। বন্ধুগণ, আমাদের ইয়াং ছেলে বাচ্চা ছেলেরা আছে, 18 বছর বয়স হয়ে গেছে, তারও আছে, তার আগে ভোট দিতে পারেনি। এইবার ওরা পণ করছে যে ভোট আমরা দিব। শুধু আপনারা পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না। পাহারা রাখবেন যেন আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাইরাই যেন ভোট দিতে পারে। একটা দুষ্টামি করার মানুষের খারাপ বুদ্ধি আসবে আমার, এগুলো যেন কেউ করতে না পারে। সোজা ভোট দিলে আপনারা সকালে উঠে চলে যাবেন আপনাদের কেন্দ্রে। ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা সবাই যেন ওই ধানের শীষে ম্যাডাম প্রেসিডেন্ট শহীদ জিয়ার মার্কাটা নিয়ে দাঁড়াইতে পারেন, পতাকাটা উঠাইতে পারেন, ঠিক না? তাহলে এখন শেষ করি আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পক্ষ থেকে মামুনের বোন স্যার, মামুনের বোন। ও আমার কথা বলা হয়নি। এইখানে আমাদের এই যখন আপনার আন্দোলন হয় ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য, তখন আমাদের 4 জন ছেলে এখান থেকে আপনার শহীদ হয়ে গেছে, তাই না? এখন এটা যেন কার তো এই যে আমরা মামুনের কাছে সবসময় আসি, কিছুদিন আগেও আসছিলাম, আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধা করি, সালাম জানাই। তারা না হলে আমাদের এই ভোট আসতো না, স্বাধীন হতে পারতাম না। ওদেরকে আমরা সবসময় সেই ভালোবাসাটা জানাই। আমি সেদিন বাসাতেও গেছিলাম। তো এখন বলো কি করবে তুমি? আমি শহীদ আল মামুনের পক্ষ থেকে, আসসালামু আলাইকুম, আমি শহীদ আল মামুনের পক্ষ থেকে স্যারকে এই আমার জমানো কিছু টাকা এবং বাড়ির কিছু মুরগির ডিম ওনাকে দিচ্ছি। আর আমি আপনাদেরকে কিছু বলতে চাই, এর আগের নির্বাচনে আমরা যেমন জীবন প্রাণ দিয়ে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, এমনকি আমি নিজে বাক্স আটকাই দিয়েছিলাম যে আমি নিজে ভোট দিতে পারিনি। এইটার জন্য আমি 2 মাস যাবৎ বাসা থেকে বের হইতে পারিনি। কিন্তু এবারও আমরা চাবো যে মা, বোন, চাচা, চাচিদেরকে সকলকেই আমি বলবো, এই ধানের শীষটা যে আছে 12 তারিখ পর্যন্ত আমরা সকলে পাহারা দিব, বাক্স পাহারা দিব। 12 তারিখের পরে এটার দায়িত্ব নেবেন আলমগীর স্যার এবং তারেক রহমান, ইনশাল্লাহ। অবশ্যই আপনারা সকলে এই ধানের শীষটাকে, এই মূল্যবান ভোটটাকে কেউ নষ্ট করবেন না, ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আমার ভাই আল মামুন শহীদ উনি হয়েছেন, উনি কিন্তু বিএনপির জন্য অনেক কিছু করেছেন। আমার ভাই একটা রাত ভালো করে বাসায় ঘুমাইতে পারে নাই, আমার ভাইকে কত জায়গায় যে লুকাই থাকতে হয়েছে, এমনকি বিয়ে করছে, বিয়ে নতুন বউকে রাখা বাইরে ছিল, কিন্তু তার এই স্মৃতিগুলো আমাদেরকে এখনো কাঁদায়। আপনাদের এই সন্তান, আপনাদের নাতি নাতি, কিন্তু তার জন্য হলো যে এই ধানের শীষটাকে জয় করবেন, তাহলে আমাদের স্মৃতি আরো উজ্জ্বল হবে, এমনকি এই ধানের শীষ আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গ্রহণ করবে, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ওরা আমাকে একটা নামটা বলো, তোমার নামটা বলো তো। মার্জিন ব্যাংকে তার যে সঞ্চিত অর্থ সে দিয়েছে, দিন দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আর এই মেয়েটার সেই আকুতিকে কবুল করেন। আর আমাদের মামুন সহ আমাদের 4 জন যে শহীদ, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দান করেন। আমাদের সকলে আমরা বলি আমিন। দর্শক, আমরা এতক্ষণ ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন, আমরা সেখানে যুক্ত ছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। সকালের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন।
ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন ওই আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। গত 17 জানুয়ারি বিকেলে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সি। 21 জানুয়ারি তার রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আপিল করেন। এদিকে কুমিল্লা 10 আসনে নির্বাচনের প্রার্থী হতে বাধা নেই বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার। তবে একই আসনে অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না। দলীয় জোটে ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি নির্বাচনী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এবং অর্থনৈতিক দৌরাত্মের যে ইলেকশন যে কাঠামো রয়েছে সেই কাঠামোকে আমরা ভেঙে দিতে চেয়েছিলাম। সেই জায়গা থেকে আমরা সবার কাছে আহ্বান করেছিলাম যে আমাদের একটি অফিস প্রয়োজন এবং আমাদের নির্বাচন কমিশনের যে শর্ত সেই অনুযায়ী প্রতি ভোটার 10 টাকার প্রয়োজন। আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমাদের নির্বাচনী ফান্ডে এ পর্যন্ত 12 লক্ষ টাকা উঠেছে এবং অফিসের জন্য আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করেছি কিন্তু অফিস পাইনি। পরে একজন ভদ্রলোক, নাম তার ওয়াদুদ, ওই ভাই এগিয়ে এসেছেন। উনি এখানে এই অফিসটা গ্যারেজ ছিল, এই গ্যারেজটা আমাদেরকে দিয়েছেন। তো দেওয়ার পরে আমরা চারুকলার স্টুডেন্টদেরকে ডেকেছি, সেটা সুন্দর করে গ্রাফিতি করেছি এবং এই গ্রাফিতির পরে আমরা অফিসটা ডেকোরেটেড করেছি। এবং ঢাকা 8 আসনের যে যাত্রা এবং শুভকামনা, ঢাকা 8 আসনের যে যাত্রা এবং শুভকামনা সেটা এই গ্যারেজ থেকেই হচ্ছে। আমি আপনাদেরকে একটু পরে ভিজিট করে দেখাবো। এটা ঢাকা 8 আসনের মাটি এবং মানুষের সবার অফিস। এখানে বিএনপির যারা ভাই আছেন আপনারাও আসবেন, বোনেরা আসবেন, আলেম ওলামা যারা আছেন ওনারা আসবেন, রিক্সাওয়ালা ভাইরা যারা আছেন ওনারাও আসবেন। আমাদের অফিসে সবার জন্য উন্মুক্ত এবং এটা জনগণের একটা অফিস এবং ইনশাআল্লাহ। দর্শক, নাসরুদ্দিন পাটোয়ারির বক্তব্য আমরা শুনছিলাম। এই মুহূর্তে দর্শক আমরা যেতে চাই সমসাময়িক বিষয়ে। মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে চলছে ব্রিফিং, আমরা যুক্ত হচ্ছি সেখানে। বা 12:30টার দিকে তিনি তিস্তা ব্যারেজ প্রকল্পে যাবেন, সেখানে বক্তব্য রাখবেন এবং জনসভায় অংশগ্রহণ করবেন। আমরা আর একটু আপনাদেরকে ফটো কার্ডের মাধ্যমে দিয়ে দেবো, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে কারণে বিশেষ করে আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমরা প্রতিদিনই একবার ব্রিফিং করার চেষ্টা করি, কোনো কোনো সময় 2 বার করি। আজকে আমাদের একটা টিম, আমরা ইসিতেও যাব, 3টার সময় ইসিতে আমাদের একটা সাক্ষাৎ আছে, সেখানে আমরা কিছু ব্রিফিং করব। সেই টিমে আমাদের মূলত কেন্দ্রীয় মহিলা জামাত যেটা আছেন, আমাদের মহিলা বিভাগীয় নেতৃবৃন্দ সহ আমরা সেখানে যাব। মাননীয় ইসি মহোদয়ের সাথে আমাদের মিটিং আছে, সেখানে আমরা প্রেস ব্রিফিং করব। সেটা সাম্প্রতিক সময় মহিলাদের উপর, নারীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, এই বিষয়টি স্মারকলিপি প্রদান করব এবং একই সাথে সেখানে আমরা আমাদের বক্তব্য পেশ করব। আজকের এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে না, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম, তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। যারা এই চক্রান্ত করেছেন, মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন, কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট, যারা যে টিমটা আমাদের দেখেন, আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত, আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে।
বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন। এবং বোঝা যায় যে ঠাকুরগড় একে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। তো আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি, বক্তব্য দিয়েছি যে আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি, জেনারেল ডায়েরি করেছি। আজকে আপনাদের সামনে এই কথাগুলো আমরা বলছি। আমাদের সাইবার টিমে যারা আছেন তারা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব, আইনি পদক্ষেপ সহ সম্পর্ক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ। একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে, বিশেষ করে আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা, জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা, একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলামীকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করা। আমাদের বক্তব্য, আমাদের নেতৃবৃন্দের বক্তব্য খুবই ক্লিয়ার মেসেজ। আমরা নারীদের প্রতি, মহিলাদের প্রতি, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট। আমাদের আমিরে জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধক করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধক করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি। তো আমরা এই ব্যাপারে সম্মানিত এসি যারা আছেন, আমরা এসিকে জানাবো আজকে যখন যাব, এবং এর সাথে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন আমরা তাদের সবার সাথে কথা বলবো এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করেন। তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে যে সমস্ত স্টেপগুলো আমরা নিয়েছি এবং আরও যে সমস্ত স্টেপগুলো আমরা নেব এই বিষয়ে আপনাদের সামনে এখন বক্তব্য তুলে ধরবেন আমাদের এই টিমের সদস্য জনাব ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা এতক্ষণ জামাত ইসলামের মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিং চলছিল, সেখানে যুক্ত ছিলাম। শেরপুরে 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারে আসছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জনসভা উপলক্ষে শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে দলীয় কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছে। হেলিকপ্টারে শেরপুরে নামবে জামাত ইসলামের আমির। এই উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা জামায়াতের নেতারা জানান, জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে। জনসভা উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করা হচ্ছে। সমাবেশস্থলে আসার আগে 28 জানুয়ারি সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন জামায়াতে আমির। জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির আগামী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তন এবং উন্নয়নের। এজন্য নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় তিনি বলেন, 5 আগস্ট শুধু রাজনৈতিক পরিবর্তন হয়নি, মানুষের ভাগ্যও বদলেছে। স্বৈরাচারের পতনের পরও দেশ পুনর্গঠনে ব্যর্থ হলে সবাইকে এর খেসারত দিতে হবে বলেও সতর্ক করেছেন তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। আরেকবার প্রমাণ করলেন তারেক রহমান। একের পর এক নির্বাচনী জনসংযোগে জনগণের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারেক রহমান। দূর দূরান্ত থেকে আসা এসব মানুষের চোখে মুখেও যেন পরিবর্তনের প্রত্যাশা।
টানা 3 দিন ব্যাপী উত্তরের জনপদে নির্বাচনী জনসংযোগের শেষ দিনে টাঙ্গাইলে আসেন বিএনপি চেয়ারম্যান। জেলায় তারেক রহমানের এটি প্রথম কোনো রাজনৈতিক জনসভা। দরুন চারজানা বাইপাস এলাকার খোলা মাঠে যখন তিনি সভা মঞ্চে ওঠেন, তখন লোকে লোকারণ্য হয়ে ওঠে গোটা এলাকা। প্রধান অতিথির বক্তব্যে পরিবর্তন চাইলে ধানের শীষে আস্থা রাখার আহ্বান জানান তারেক রহমান। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সমর্থন করেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সামনে দিবেন, তাহলে ইনশাআল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। কেন জনগণ বিএনপিকে বিজয়ী করবে তার ব্যাখ্যাও আসে তারেক রহমানের বক্তব্যে। দেশকে নিয়ে নানান পরিকল্পনার কথাও বলেন বিএনপি প্রধান। আগামী দিন হচ্ছে দেশ করার রাজনীতি, আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন। নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। ভোটারদের অধিকার প্রয়োগ যেন ব্যাহত না হয়, সেজন্য আহ্বান জানান সবাইকে সতর্ক থাকার। ভোট দিয়ে চলে আসলে আমরা কি করতে হবে? চুলা যখন ভাত চড়ান কি বাড়ি চলে যান, ভাত করেন না, দেখেন একটু পরপরে সে টিভিতে কাছে ভাত হইল কিনা, কাজে বুঝে শুনে আসতে হবে। ভোট চেয়ে যাতে অন্যদিকে না চলে যায়, বাক্স দেখাবে খালি আর দিবে ভরা, আবার দেখাবে ভরা দিবে খালি, এইসব চলবে না। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। নির্বাচনে জয়ী হলে 13 ফেব্রুয়ারি থেকেই উন্নয়নের কাজ শুরুর প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। আপনারা ধানের শীষকে বিজয় করলে 12 তারিখে 13 তারিখ থেকে ইনশাআল্লাহ বিএনপি বা ধানের শীষ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে পরিকল্পনাগুলো করে রেখেছে, সেগুলো কাজ ইনশাআল্লাহ আমরা 13 তারিখ থেকে শুরু করব। পরে টাঙ্গাইলের 8টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে ভোটারদের সামনে ধানের শীষের রক্ষক হিসেবে পরিচয় করিয়ে দেন দলের কাণ্ডারি। ভোটের মাঠে বিএনপি আর প্রতীক্ষায় নয়, সরাসরি প্রতিদ্বন্দ্বিতায়। তারেক রহমানের নির্বাচনী জনসংযোগ যেখানে যুক্ত করেছে ভিন্ন মাত্রা, বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। তবে আসছে নির্বাচনে এই বিপুল উপস্থিতি ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে তার জন্য অপেক্ষা করতে হবে 12 তারিখের নির্বাচন পর্যন্ত। শফিকুল হক, 71, টাঙ্গাইল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এগিয়ে এলেও এবার বাড়েনি নির্বাচনের প্রচার সামগ্রীর বেচাকেনা। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আগে নির্বাচনগুলোর তুলনায় এবার কাজের চাপ অনেকটাই কম। তবে পোস্টারবিহীন নির্বাচনী প্রচারকে পরিবেশের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন পরিবেশবিদ ও ভোটাররা। মামুন হুসাইনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র কদিন। ভোটের দিন এগিয়ে এলেও জমে ওঠেনি প্রচার সামগ্রীর বাজার। পরিবেশ দূষণ ও আর্থিক বৈষম্য কমাতে প্রার্থীদের জন্য কঠোর বিধিনিষেধ দিয়েছে নির্বাচন কমিশন। এর প্রভাব পড়েছে প্রচার সামগ্রী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওপর। রাজধানীর ছাপাখানা ও ডিজিটাল প্রিন্টিং দোকানগুলোতে নেই আগের মতো ব্যস্ততা। ব্যবসায়ীরা জানান, সীমিত পরিসরে লিফলেট, ব্যানার ও বিলবোর্ডের কাজ ছাড়া উল্লেখযোগ্য অর্ডার নেই। লসও হচ্ছে না, লাভও হচ্ছে না, সমানে সমানে যাচ্ছে আর কি। নির্বাচনের কাজও একদম কম এবার। ব্যস্ততা প্রচুর, অনেক কাজ কাম হাতে আছে আমাদের এখনো স্টকে। 8 তারিখ 9 তারিখ পর্যন্ত কাজ আছে হাতে। নির্বাচনী প্রচারণা মক দিতেছে, এগুলা করতেছি, তার গেঞ্জি। শুধু ছাপাখানায় নয়, মাইক, হ্যান্ড মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের দোকানেও নেই বেচাকেনার চাপ। না, আগের মতন বেচাকেনা নাই, বেচাকেনা এখন অনেক খারাপ। আপনারাই তো দেখতে আছেন, কোনো কাস্টমার নাই। যতবার নির্বাচন জমজমাট আরো বেশি ছিল, মাইক বেশি যেত, বেশি বেশি প্রোগ্রাম হইতো। এখন তো একটা বিধি নিষেধ করে দিচ্ছে সরকার থেকে। এই বছরে কোনো নির্বাচনের এরাও দেখতেছে না, আর কোনো কাস্টমার মাইকের কাস্টমার এখন আর নাই। আগে যেমন অনেক প্রোডাক্ট গেছে, যেমন হ্যান্ড মাইক, স্পিকার অ্যাভেলেবেল গেছে, এখন ওরকম আর নাই। পোস্টারবিহীন নির্বাচনী গণসংযোগ নিয়ে ভোটারদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। পোস্টারিং থাকলে গ্যাদারিং, পরিবেশও নষ্ট, একজনের উপর আরেকজন পোস্টার লাগাই দেয়, ছিঁড়ালায় ফাইরালে অভিযোগ থাকে, মারামারি দ্বন্দ্ব হয়। পোস্টার যদি থাকে তাহলে জিনিসটা অনেক গ্যাদারিং সৃষ্টি হয়ে যায়। পোস্টারবিহীন নির্বাচন এখন খুব ভালো। তবে পরিবেশের জন্য পোস্টারবিহীন নির্বাচনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন পরিবেশবিদরা। নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশন যদি তার মেরুদণ্ড দাঁড় করাতে পারে, মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারে, তাহলে প্রার্থীদেরকে বাধ্য করা যায় নির্বাচনীয় আইনগুলো মেনে চলতে। আমরা এবার নির্বাচন কমিশনের ক্ষেত্রে, নির্বাচনীয় প্রচারণার ক্ষেত্রে পরিবেশগত দিকগুলোতে প্রার্থীদেরকে বাধ্য করার যে প্রবণতা আমরা লক্ষ্য করছি, এটিকে আমরা সাধুবাদ জানাই।
পোস্টারবিহীন নির্বাচনে প্রার্থীরা গণসংযোগ করছেন বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল, ফেস্টুন দিয়ে। ডিজিটাল মাধ্যম, SMS সার্ভিসেও অনেক প্রার্থী ভোট চাইছেন। তবে এভাবে গণসংযোগ চলায় প্রচার সামগ্রীর সাথে সংশ্লিষ্ট খাতটি পড়েছে মন্দায়। মামুন হুসাইন, ৭১, ঢাকা। দীর্ঘ ২২ বছর পর সোমবার খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০০৪ সালের জুনে দলীয় এক কর্মসূচিতে শেষবারের মতো খুলনায় গিয়েছিলেন। দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বাচন। ২রা ফেব্রুয়ারি সকালে হেলিকপ্টার যোগে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। এরপর সরাসরি যোগ দেবেন খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায়। খুলনাবাসী খুব আনন্দ মুখর পরিবেশে বিরাজ করছে যে খুলনার মানুষ ২২ বছর পর চেয়ারম্যানকে দেখতে পাবে, আমাদের তারেক রহমানকে দেখতে পাবে। সাধ্যের সবকিছু দিয়েই আগামী ২ তারিখের জনসভা, নির্বাচনী জনসভা আমরা সফল করব। প্রচার লাগবে না, তারেক রহমানের জনগণের মানুষের হৃদয়ে আছে। অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের শিকারের কারণে বিগত সরকারের আমলে এ অঞ্চলে একে একে বন্ধ হয়ে গেছে ২১টির মতো রাষ্ট্রায়ত্ত পাটকল, যার অধিকাংশই খালিশপুরে। হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই এই জনসভা খালিশপুরে হয়, তা শ্রমিক জনসভায় রূপ নেবে বলে মনে করছেন নেতাকর্মীরা। শ্রমিকদের হৃদয়ের কথা, শ্রমিকদেরকে সচক্ষে সামনে থেকে দেখতে চাই। তার জন্য আমরা এবারকার ভেন্যু এখানে আমরা নির্ধারণ করেছি। দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন এই অঞ্চলের মানুষ ও সম্পদ সম্পর্কে দলীয় প্রধান জানেন। ভালো মানের সরকারি চিকিৎসা সেবা, স্থায়ী বেড়িবাঁধ, সড়ক ব্যবস্থার উন্নয়ন, ম্যানগ্রোভ বন, সুন্দরবন ইকো ট্যুরিজমের আওতায় আনার পাশাপাশি তারেক রহমান তার বক্তৃতায় কর্ম পরিকল্পনার কথা জানাবেন। বন্যার সময় বেড়িবাঁধ ভেঙে যায়, আমরা চাই স্থায়ী বেড়িবাঁধ হোক। বিএনপি সহ বিএনপি সমর্থক সকল শ্রেণী পেশার মানুষকে আরও উজ্জীবিত করবে। খুলনা অঞ্চল পরিচিত বিএনপির ঘাঁটি হিসেবে নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমানকে এক নজর দেখা ও তার বক্তৃতা শোনার পর বিজয়ের সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা এবং এই পূরণের মধ্যে দিয়ে এই বিএনপি নবযাত্রা শুরু করবে। চেয়ারম্যান সাহেব যতটুকু সময় এখানে থাকবেন, ততটুকু সময়ের মধ্য দিয়ে খুলনার মানুষ একটি বৃহৎ সমাবেশের দেখতে পারবে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তো বটেই, তারেক রহমান খুলনায় আসছেন ২২টি বছর পর। স্বাভাবিকভাবেই নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি এই অঞ্চলের মানুষ তাই আবেগে উদ্বেলিত, উচ্ছ্বসিত, আনন্দে আত্মহারা। তারা চাইছেন এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে তারেক রহমান কী বক্তব্য দেন তা শোনার জন্য। কনক রহমান, ৭১, খুলনা। দর্শক, এই মুহূর্তে শেরপুরে কথা বলছেন জামাতের আমির শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বেপরোয়া, নির্দয় কিভাবে হতে পারে? আমার উচিত ছিল সেই দিনই আপনাদের সামনে এসে হাজির হওয়া, কিন্তু আপনারা জানেন যে বর্তমান সময়টা বহুবিধ কাজের চাপে আমাদের মন চাইলেও সেদিন আমরা আসতে পারিনি। আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। গতকালকেই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ইনশাল্লাহ আসবো। আমরা জানিয়েছি, আপনারা এখানে সবাই দয়া করে এসেছেন, আমি দোয়া চাইতে এসেছি। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে তুচ্ছ দুনিয়ার স্বার্থের জন্য এই ধরনের নোংরা ঘটনা, হত্যাকাণ্ড ঘটবে না। আমাদের এই ভাইয়েরা তাদের নিজের মানুষকেও খুন করে ফেলে, অনেক খুন করেছেন তারাও মানুষ, যাদেরকে খুন করা হয়েছে ওগুলোও আমরা কষ্ট পাই, সমর্থন করি না। রাজনীতির নাম যদি মানুষ খুন হয়, সে রাজনীতিকে আমরা ঘৃণা করি। রাজনীতির নাম হবে মানুষের উপকার, কল্যাণ, মানুষকে শান্তি দেওয়া, সম্মান এনে দেওয়া, মানুষের সমস্যার সমাধান করা। এই যে আজকে এই কাজটা করা হলো, এ দিয়ে তারা কি বার্তা দিলেন এখানকার মানুষকে? রেজাউল করিম ভাই আর ফিরে আসবে না, কিন্তু আপনারা সবাই আর বাড়বে না তো ভাই, কেমনে বাড়বে? একটু শুনেন কষ্ট করে। তো উনি আর ফিরে আসবেন না, কিন্তু আপনারা তো সবাই আছেন। এখানে তার কবর, আমি এই লাশের আমানত আপনাদের কাছে রেখে গেলাম। আমি বিচারটাও আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা দেখেছেন এ পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করা হলো না।
দুবালিকে আমার সহকর্মীটা খুন হলো, কে করলো সেগুলা অলরেডি ভিডিও ফুটেজে চলে গেছে সবার কাছে। এরপরে প্রশাসন কেন নীরব? ওসি উড্র করা হয়েছে, ইউএনএ উড্র করা হয়েছে, এটা কোনো সমাধান না। আমরা চাই যে অতি সত্বর এখানে প্রজাতন্ত্রের দায়িত্বশীল জিম্মাদার লোক হিসাবে ইউএনএ এবং ওসি পাঠানো হোক, যে কোনো দলবাজি করবে না। আমরা কারো কোনো আনুকূল্য চাই না, আমরা শুধু এতটুকু চাই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যার যার জায়গায় তারা অত্যন্ত নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। আমরা দীর্ঘদিন আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, মুসলিম ছিলাম, সারা জাতি, শুধু জামাতে ইসলামী না, জামাতে একটু বেশি ছিল, এর সাক্ষী আপনারা, কিন্তু সারা জাতিই তো আমরা মুসলিম ছিলাম। সেই জুলুমের হাত থেকে এখন আমরা একটু আলোর পথ দেখছি। সেই সময়টা যদি এই ধরনের অবস্থা শুরু হয়ে যায়, তাহলে আগামীর ভবিষ্যৎটা কি? দর্শক, আমরা এতক্ষণ জামায়াতের আমিরের বক্তব্য শুনছিলাম। তিনি শ্রীবর্দীতে যে জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন, তার কবর জিয়ারত করার পর সেখানকার সাধারণ মানুষের সাথে তিনি কথা বলছিলেন। সেই বক্তব্যে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম। কৃষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মানিকগঞ্জের নারী কৃষকরা। তারা জানান, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের নির্বাচনী ভাবনার মূলে রয়েছে অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক স্বীকৃতি। এই দুইয়ের নিশ্চয়তা যে প্রার্থী দিতে পারবেন তিনি ভোট পাবেন। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। মানিকগঞ্জের ৭ উপজেলায় কৃষিকাজের সাথে জড়িত আছে অন্তত ২০,০০০ নারী। এছাড়াও আছে ক্ষেত খামারে কাজ করা বহু কৃষি নারী শ্রমিক। পুরুষের পাশাপাশি ভোর থেকে রাত পর্যন্ত তারা পরিবার ও ক্ষেত খামারে কাজ করেন, কিন্তু সরকারি খাতায় কৃষক হিসাবে নেই তাদের স্বীকৃতি। নারী কৃষকরা জানান, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলান তারা, কিন্তু ফসলের ন্যায্য দাম পান না। এছাড়া প্রতি বছর ভোট দিলেও নির্বাচিত প্রতিনিধিরা কেউ তাদের কথা মনে রাখে না। আমরা কোনো মর্যাদা পাই না, সমাজে পাই না, বাড়িতে পাই না, নারী কাজের কোনো দাম নেই। একটা কপির পিছনে 10 টাকা খরচ গেছে, সেই কপি বেচলাম 5 টাকা 2 টাকা এরকম ভাবে কপি বেচলাম, তাহলে আমরা বাঁচি কিংবা আমাকে জীবন বাঁচে কিভাবে? কৃষক হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি চান নারী কৃষকরা। এবার জনপ্রতিনিধি হিসাবে তাকেই বেছে নেবেন যে শুধু মুখে না, কাজেও তাদের পাশে থাকবেন। পাশাপাশি সার বীজের দাম কমানো, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষি কার্ড ও সার বীজ সহায়তা দেবার দাবি তাদের। সার বীজের দামটা একটু কমাই দেখ, তারপরে আপনার বীজের দামটা একটু কমাই দেখ, আমাদের পাশে থাকুক। কৃষি নারীদের জন্য একটা আলাদা ফান্ড থাকবে, তাদের সরকারিভাবে একটা সম্মান দিবে। পরিশ্রমী এই নারীরা চান শান্তি, নিরাপত্তা এবং ন্যায্য সম্মান। যারা এই নিশ্চয়তা দেবেন, এবার তাদেরই ভোট দেবেন তারা। আমরা গরিব মানুষ, আমাকে দাম কমলে আমাকে একটু সহযোগিতা হয়, এটা তো কোনো সরকারে দেয় না। ভোটের সময় অনেক প্রার্থী আসে ভোট চাওয়ার জন্য, কিন্তু ভোট হয়ে গেলে তো আমাদের পাশে আর কোনো প্রার্থী দেখি না, বা কারো আমাদের পাশে এসে সাহায্য করতেও দেখি না। আর নারী নেত্রীরা মনে করেন, ভোটের বড় একটি অংশই হচ্ছে নারী কৃষক। তাদের ঠিকঠাক মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। নারী কৃষক মর্যাদা পাক, কৃষকের প্রতি উৎফুল্ল হোক, কৃষকের প্রতি ভালোবাসা তৈরি হোক, সম্মান তৈরি হোক। আর আমরা যদি এই নারী কৃষককে সম্মান করি, তাহলে তারা এই কাজ করে বা এই দেশের জন্য তারা অনেক বেশি ভূমিকা রাখতে পারবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখা এই নারী কৃষকদের একমাত্র চাওয়া যোগ্য সম্মান আর মূল্যায়ন। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচল অবস্থার পর শনিবার মধ্যরাতে ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ধর্মঘট। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ধর্মঘট চলছে, আমরা বলছিলাম এই বিষয় নিয়ে শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলার আপনার সুযোগ হয়েছে কিনা, এবং প্রশাসনের পক্ষ থেকেও তাদের সাথে কথা বলবার কোনো উদ্যোগ আপনার নজরে আসছে কিনা? তানিয়া, চট্টগ্রাম বন্দরে আজকে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে এখানকার শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি ডিপি ওয়ার্ল্ডের কাছে
চট্টগ্রামের অর্থায়নে তৈরি চট্টগ্রামের লাভজনক এনসিটি বা নিউমোরিং কন্টেনার টার্মিনাল এটি তুলে দেওয়া যাবে না। এই দাবিতেই তারা আজকেও ধর্মঘট পালন করছে। আমি যেখানে আছি এটি চট্টগ্রাম বন্দরের ঢোকার অর্থাৎ মূল এন্ট্রি পয়েন্ট, গেট নাম্বার 4। এখানে প্রতিদিন যেখানে শত শত লরি ট্রাক সেগুলো অবস্থান করতো, আজকে কোনো লরি ট্রাক ট্রেইলার এগুলোর কোনো অবস্থান আমরা সকাল 8টার পর থেকে দেখতে পাচ্ছি না। এবং ভেতরে আমরা যেটা জানতে পেরেছি সেখানে লোডিং আনলোডিং সেটা বন্ধ রয়েছে এবং এই ঢোকার মুখে এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পুলিশ এবং বন্দরের যে সিকিউরিটি ফোর্স রয়েছে তাদের এখানে নিয়োগ করা হয়েছে। এবং আমরা যারা আন্দোলন করছেন যে শ্রমিক নেতারা, তাদের সাথে কথা বলেছিলাম। এসকপ এবং জাতীয়তাবাদী শ্রমিক দল সহ ট্রেড ইউনিয়নভুক্ত যে শ্রমিক সংগঠনগুলো, তারা যেটা বলছেন যে যদিও এখানে বন্দরের নিষেধাজ্ঞা রয়েছে, তারপরও তারা তাদের কর্মসূচি এখানে পালন করে যাবেন। এবং তারা বলছেন তাদের দীর্ঘদিন থেকে এই সংগ্রাম অব্যাহত রয়েছে এবং তাড়াহুড়ো করে নির্বাচনের আগে ডিপি ওয়ার্ল্ডকে তুলে দেওয়ার তারা একটি প্রক্রিয়া তার সম্পর্কে তারা জানতে পেরেছেন এবং জেনেই তারা এই ধর্মঘটে গেছেন বলে তারা আমাদেরকে অবহিত করেছেন। এবং তারা বলছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এখানে ট্রান্সফার বা বদলি করা হয়েছে। এখান থেকে 4 জন শ্রমিক প্রতিনিধিকে মংলায় ট্রান্সফার করা হয়েছে। সেটি সত্ত্বেও তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন, এটি তারা জানিয়েছেন। তবে এসকপের একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল সিএমপির নিষেধাজ্ঞার পর, সেটি এসকপ আজকে করছে না। এসকপ নেতারা আমাদেরকে জানিয়েছেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসছেন, সে কারণে সিএমপির পক্ষ থেকে তাদেরকে আজকের এই কর্মসূচি না করার জন্য জানিয়েছিল। এই কারণে তারা আজকের এই কর্মসূচি বন্ধ রেখেছে বলে এসকপের নেতারা বলেছেন। তবে সরকার যদি তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন শ্রমিক প্রতিনিধিরা। তো এটি ছিল চট্টগ্রাম বন্দর থেকে আজকে যে ধর্মঘট চলছে সেটি সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন আমাদের সাথে এতক্ষণ। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।